একটা শোকের বাড়ি, সেখানে নিশ্চয়ই বেশি সাজগোজ করে গেলে সেটা মানাবে না। সেখানে যে ভিডিও করলে ওই জিনিসটা খুব খারাপ দেখায়, সব জায়গায় তো সব কিছু মানায় না। তো ভোলা মাছের ঝাল করে সত্যি কথা এখন রান্না হয় না, আগে যতটা করতাম। এখন ওই ভিডিও করার চক্করে রান্না করা সেইভাবে করি না। কী জানি হবে নাকি দীঘার মতন, তুলনা বাড়িতে বিশেষ করে এই যে আমাকে হচ্ছে আমার কি হাসি পেয়েছে। এইটা হচ্ছে এই মাছটা শুধু এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, বুঝলি? এটা একটু খেতে ইচ্ছা করেছে এরকম, আর ওইগুলো আলু বেগুন দিয়ে ঝোল করে তো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল, মাছটা ভালো স্বাদ ছিল। একটু জল না দিলেও হতো, একটু জল দিলে যখন ভিডিওটা ছাড়বো বলবো যে দীঘাতে যে এরকম খেয়েছিলাম, তো সেটা মুখে লেগে রয়েছে স্বাদ, তাই ওইভাবে বাড়িতে চেষ্টা করি। সানিয়ার সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভোলা মাছের ঝালটা হয়েই এসেছে। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে নামিয়ে নেবো। মাছটাকে নামিয়ে সকাল সকাল একটু গরম গরম ভাত খেয়ে নেবো। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেকই ভালো হয়েছে। নিজে রান্না করে নিজে বলবো না, খেতে ভালোই হয়েছিল আজকে রান্নাটা। তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে না একটু বড় সাইজেরই ভোলা মাছ এনেছিল। ও আবার আলু বেগুন দিয়ে ঝোল খেতে ভালোবাসে, তাই ওকে একটু আলু বেগুন দিয়ে ঝোল করে দেবো। আর আমার পছন্দ একটু ঝাল, তার জন্য কিন্তু আমি একটু ঝাল করে নিয়েছি। 3 বছর আগে দীঘাতে গিয়ে যেদিন চলে আসলাম, সেই দিন ওখানে ভোলা মাছের ঝাল খেয়েছিলাম। তো সেটা খেয়ে এত স্বাদ লেগেছে। তো আজকে যখন এই ভোলা মাছটা সে অনেকটাই বড়, তার জন্য ভাবলাম ওইভাবেই রান্না করি। তো ওইভাবে রান্না করেছি, হয়েছে অনেকটা ওরকমই হয়েছে, পুরোপুরি স্বাদটা পাইনি সেইভাবে। তো এখন আমি মশলা কষাচ্ছি, কষিয়ে এই যে আলু বেগুন দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভোলা মাছের ঝোল করব। আর আজকে একটু শাপলা করব। আর কিছু রান্না করব না, কারণ আজকে আমাদের দুপুরে নেমন্তন্ন আছে। একটা শ্রাদ্ধ বাড়ি, একটা কাকু মারা গেছে। কাকুটা আর কাকিমা দুজনে আমাদের বাড়ি ভাড়া থাকতো, কিন্তু 2 বছর হলো ওরা অন্য জায়গায় ভাড়া চলে গেছে, আমাদের পাড়াতেই এক জায়গায়। তো কাকুটার খুব অসুস্থ ছিল, হঠাৎ করে মারা গেছে। তো কম বয়সেই মারা গেছে কাকু। খুব খারাপ লেগেছে খবরটা শুনে। মানুষের কোনো ভরসা নেই, আজ আছি কাল নেই, কখন যে কার কী হয়ে যায় কেউ বলতে পারে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভোলা মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। এবার শাপলাটা রান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে রেডি হব। শুভ দুপুর বন্ধুরা, একটা নেমন্তন্ন বাড়ি যাবো, তাই রেডি হচ্ছি। তো একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে, আর শ্রাদ্ধ বাড়িতে তো জানো একটা শোকের বাড়ি, সেখানে নিশ্চয়ই বেশি সাজগোজ করে গেলে সেটা মানাবে না। সেখানে যে ভিডিও করলে ওই জিনিসটা খুব খারাপ দেখায়, সব জায়গায় তো সব কিছু মানায় না। তবুও একটুখানি হয়তো তুলবো। যে এই কাকুটা মারা গেছে, একটা কাকু মারা গেছে। তো ওই কাকু আর কাকিমা আমাদের বাড়িতে, আমাদের পাশের ঘরটায় ভাড়া থাকতো। তো ওরা এখন অন্য জায়গায় ভাড়া আছে, বেশি দূর না, আমাদের পাড়াতেই আর একটা বাড়ি আছে, ওইখানে ভাড়া মানে থাকে এখন। তো কাকুটা না বেশি বয়স না, অনেক অল্প বয়সেই মারা গেল। তো কাকিমা এখন পুরো একা হয়ে গেছে। তো ওই কাকু যখন মারা গেছে এত খারাপ লাগছিল, নিজের বাবার কথা খুব মনে পড়ছিল। যদিও আমার বাবা একটু বয়স করেই মারা গেছে, তাও আমার মনে হতো যে বাবা যদি আর 5 বছর বাঁচতো তাহলে ভালোই হতো, আমার মেয়েকে দেখে যেতে পারেনি। তো কাকুর কথা ভাবলে আমার নিজের বাবার কথা মনে পড়ে। তো ওখানে যে ভিডিও করবো না, কারণ সব জায়গায় সব কিছু মানায় না। তাও একটু হয়তো কাকুকে তোমাদের দেখাবো, কাকুর ছবিটা। তো কাকুর বুকে পেসমেকার বসানো ছিল, সেটা খারাপ হয়ে গেছিলো। তো যখন তারপরে মানে স্ট্রোক মতন হয়েছিল, প্রথমে নার্সিংহোমে ভর্তি করেছিল, ওখানে অবস্থা খুব খারাপ ছিল। ওখান থেকে আবার ট্রান্সফার করে দিয়েছিল কলকাতাতে নাকি কল্যাণীতে, যাই হোক। তো আমরা যখন কাকুকে মানে দেখবো বলে গেছিলাম, তখন তো ছিল না, ভর্তি ছিল 5 দিন মতন, জ্ঞান ছিল না কাকুর কোনো। 11 দিন মতন ভর্তি ছিল, তারপরে মারা গেছে। তো সেখানে যাব আজকে, তাই রেডি হচ্ছি। খারাপও লাগছে, তোমাদের দাদাভাই তো যেতে চাইছে না, বলছে
ভালো লাগছে না, মনটা খারাপ লাগে এরকম। আমি বললাম চলো, বারবার করে কাকিমা অনেকবার এসে বলছে চলো বন্দনা যেও কিন্তু, এবং বলছে নিজেরই খারাপ লাগছে। তাই যাবো, এখন রেডি হচ্ছে, ওখানে যে হয়তো খুব একটা ভিডিও করবো না, তো যাই। ঠিক আছে, রেডি হবো তো, রেডি হয়ে গেছি, শুধু চুলটা একটু ক্লিপ দেবো, দিয়ে চলে যাবো। ঠিক আছে। তো আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাই, পাশের বাড়ি কাকিমা, আর আমি এসেছি দেবাংশীকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। তো দুপুরে আমরা এসে কাকিমার সাথে একটু দেখা করলাম। প্রথমে কাকিমার দিকে তাকিয়ে সত্যি খুব খারাপ লাগছিল, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। কাকিমা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যেয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় বেরোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তখন তো গেছিলাম, নেমন্তন্ন খেয়ে চলে এসেছি, এসে একটু বিশ্রাম নিলাম। এখন আবার একটু ঠিক হয়ে গেলাম হালকা মতো, শাড়ি আর চেঞ্জ করিনি। তো এখন একটু বাজার যাব, তো আমার শাড়ির সাথে ম্যাচিং করে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আনবো, জানি না পাবো নাকি, আর আমার একটা ব্লাউজ আর জুতো কিনবো, আর একটা সাজার জিনিস। তো দেখা যাক যাই পাই নাকি, কারণ শেষের দিকে তো ভালো সামন কিছু পাওয়া যায় না। যদি পাই আনবো, আর না পেলে আর কি করবো, মনটা খুব খারাপ হয়ে যাবে, কারণ ম্যাচিং ব্লাউজ না হলে শাড়িটা পরতে পারবো না। আর শাড়িটা যদি পরি, তোমাদের দাদা ভাই যদি একটু ম্যাচিং পাঞ্জাবি না পাই, এবার খুব শখ হয়েছে ম্যাচিং পরবো দুজনে একসাথে। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, শুভ সন্ধ্যা আরও একবার তোমাদের সবাই। বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইকে নিয়ে। প্রথমে বাজারে একটু হাটে যাব, তারপর হাটে যদি মন মতো না পাই তাহলে দোকান থেকে কেনাকাটা করব। প্রথমে একটু হাটটা ঘুরে দেখব, যদি ওখানে পেয়ে যায় ওখান থেকে নেব। তো দেখো অনেক ভিড় কিন্তু, কারণ পুজো না, কেনাকাটা চলছে। তো প্রথমে একটু জুতো দেখছিলাম, তারপরে এই ব্লাউজটা আমার শাড়ির সাথে খুব ম্যাচিং, তো এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। না না, দেখো দেখো, অসুবিধা নেই। আমি জাস্ট আমার দিদিকে বলছি এই ব্লাউজ অন্য কালার নেই, ওইটা দাও। ও দাদা ভাই, ওই ব্লাউজটা দাও, গ্রিনটা, এই গ্রিনটা দাও একটু। হ্যাঁ, এটা একটু দাও। এই ব্লাউজের অন্য কালার নেই। মেরুন কালারের দুটো ব্লাউজ দেখলাম, দুটোই কিন্তু আমার শাড়ির সাথে পুরো ম্যাচিং, কিন্তু ওগুলো আমার হবে না। আমার মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। তারপর দেবাংশীর জন্য কিছু জামা দেখলাম, কিন্তু নিইনি ওর জন্য। কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, আগে তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কি কিনলাম। এই দেখো, এই জুতোটা নিয়েছি আমার জন্য, ম্যাচিং পাইনি গো, মেরুন কালার নিলে পুরো ম্যাচিং হয়ে যেত শাড়ির সাথে। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে এই পাঞ্জাবিটা নিয়েছি, ম্যাচিং করে, বললাম না ম্যাচিং করে পাঞ্জাবি নেবো, তো এইটা নিয়েছি। আর এই যে এই ব্লাউজ তো কোথাও পাচ্ছিলাম না, জানো কি অবস্থা। তারপরে শেষমেশ এটা পেয়েছি। আমার এই প্রথমবার এত মন খারাপ হলো যে, মানে পুরো সেম আমার শাড়ির সাথে ম্যাচ করে আমি ব্লাউজ পেয়ে গেছি, কিন্তু 34 সাইজ। আর 34 সাইজ আমার গায়ে আসে না, মানে আসে না বলতে ছোট 34টা হয় না, বড় 34 যেটা সেটা হয়। আবার 34 সাইজ লাইলিং ছাড়া হলে গায়ে আসে, লাইলিং দেওয়া থাকলে না আমার গায়ে আসে না। এখন এই দেবাংশী হওয়ার পরে একটু প্রবলেম হয়, এই জন্য হতে চায় না, সব ব্লাউজগুলো একটু টাইটই হয়। আর এত ব্লাউজ থাকতে এখন দুটো ব্লাউজ আছে একটু গায়ে ফিটিংস হয়, ওই দুটোই আমি শুধু সব সময় পরি, তো খুব সমস্যা হয় এটা। তো মেয়ে সবাই বলে পরে ঠিক হয়ে যাবে। এই প্রথম ভাবছি যে আমি যদি একটু রোগা হতাম খুব ভালো হতো গো। মন পছন্দ হতো সব ব্লাউজগুলো না, সব 34 সাইজ, আর সেইগুলো এখন হয় না। এত খারাপ লাগছিল আজকে, আমার খুব মন খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছি, ওর সাথে গেলে একটাই প্রবলেম জানোই তো, শুধু তাড়া দিচ্ছে চলো চলো চলো, কোনো কিছু কিনতে দিচ্ছে না। আমার এত রাগ হয়ে গেছে ওর উপরে। তবে যাই হোক, তাও কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে। দেবাংশীর কাকা আর দেবাংশীর দাদু আর দেবাংশীর দিদা দেবাংশীর জন্য টাকা দিয়েছে, সেই টাকাগুলো সব রেখে দিয়েছি। ওকে জামা আর কিনে দেবো না। কালকে ওর কাকি একটা ওর জন্য আবার জামা পাঠিয়েছে, তার জন্য আমি ভাবছি অনেক জামা হয়ে গেছে, জামা কিনে দেবো না। ওই টাকা দিয়ে টোটাল তোমার ওর 1,500 টাকা মতন আছে, ওই টাকাটা দিয়ে আমি অন্য ওকে একটা কিছু ভালো জিনিস কিনে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করি। তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবিটা ভালো হয়েছে গো, ও পাঞ্জাবি পরতে চায় না জানো তো, বিয়ের পর আমি ওকে পরিয়েছি, মানে দেবাংশীর অন্নপ্রাশনে একবার পরিয়েছি, আর এইবারে একটা নিলাম। তো আমার তো ভালোই লাগছে, জানি না কেমন কি লাগবে ওকে, তোমরা জানিও হ্যাঁ পাঞ্জাবিটা কেমন হয়েছে। বাই।